ঢাকার চারপাশে নৌপথ সচল ও নদী রক্ষায় উচ্চ পর্যায়ের বৈঠক, নদী দূষণ রোধ ও নাব্যতা ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ। পুলিশ স্থাপনা ও গাড়িতে হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ও প্রযুক্তি নির্ভর পুলিশ গড়ার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং দেশ ফ্যাসিবাদ শাসন থেকে মুক্ত হয়েছে বললেন মির্জা ফখরুল, বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অভিযোগ জামায়াত আমিরের। আমন্ত্রণ চ্যানেল এস সন্ধ্যার কথায়, সাথে আছে আমি সঞ্চিতা শিকদার। ছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী ঢাকার চারপাশের নৌপথ সচল ও পরিবেশ রক্ষায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় রাজধানীর নৌপথগুলো পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার প্রস্তাব বিবেচনার কথা জানানো হয়। সভায় নদী দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নদীর সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশও দেওয়া হয়। সভায় সড়ক ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং 2 সিটি কর্পোরেশনের প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি রাজধানীর মতিঝিল থেকে টাইমারযুক্ত পাইপ বোমা ও আশুলিয়া থেকে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি উদ্ধারের পর দেশ জুড়ে পুলিশের যানবাহন ও স্থাপনায় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি মিরপুর ও ফার্মগেট মেট্রো রেল স্টেশন এলাকাতেও বোমা সদৃশ বস্তু ঘিরে আতঙ্ক ছড়ায়। এই উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে সারা দেশে পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ের সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের অপারেশনস নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশ দেওয়া হয়। জরুরি বার্তায় টহল জোরদার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি ডিউটি শেষে পুলিশের জিপ, বাস ও অন্যান্য গাড়ি নিরাপদ স্থানে রাখার তাগিদ দেওয়া হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট জানিয়েছে, উদ্ধার করা আইইডিগুলো আসল ছিল। জনবহুল স্থানে এসব বিস্ফোরক রাখার পেছনে কোনো নিষিদ্ধ উগ্রপন্থী দল বা অপরাধী নেটওয়ার্ক জড়িত কিনা তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, মানবিক, পেশাদার ও সেবামুখী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত 27তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি অপব্যবহার ও অনিয়ম এড়িয়ে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এছাড়া ডিজিটাল অপরাধ দমনের প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং বিগত সরকারের আমলে হারানো জন আস্থা পুনরুদ্ধারে কাজ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে 58 জন শিক্ষানবিশ কর্মকর্তা মৌলিক প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশ করেন এবং শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করা হয়। আমরা সবসময় সতর্ক থাকি। তো গতকালকে যে ব্যাগ ট্যাগ পাওয়া গেছে ওগুলোতে কিছুই ছিল না। এর আগে একদিন একটা প্রেসার কুকারে জিনিস পাওয়া গেছে আশুলিয়াতে, সেটার বিষয়ে আমরা তদন্ত করতেছি, এর পিছনে কে থাকতে পারে। আমরা সবসময় সতর্ক থাকি, পুলিশ বাহিনী সতর্ক থাকি এবং বোম ডিসপোজাল ইউনিট 24 আওয়ার্স আমরা রেডি রাখি। কোথাও এরকম কোনো নাশকতার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা। তবে আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি সেটা আমাদের এখনো বিপজ্জনক কোনো পরিস্থিতির ইঙ্গিত দেয় না। দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, এখন নতুন সংগ্রাম হলো একটি সক্রিয় গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা। দেশে গণতন্ত্র ঠিক থাকলে এবং যোগ্য প্রশাসন গড়ে উঠলে রাষ্ট্র উপকৃত হয় এবং সব কাজ সঠিকভাবে পরিচালিত হয়। বর্তমান সরকার পূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মির্জা ফখরুল মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার এবং দেশ গঠনে সহযোগিতা করার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও
পুলিশ সুপার সহ অনেকেই উপস্থিত ছিলেন। সংগ্রাম হচ্ছে আমরা একটা একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তাহলে বাকি সব কাজও হয়ে যায়। বিএনপি ফ্যাসিবাদের সময় আয়োজিত নির্বাচনের আলামত ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বাংলাদেশ লেবার পার্টির আয়োজনে জান দিব জুলাই দিব না শীর্ষক আয়োজনা সভায় কথা বলেন তিনি। সভায় 11 দলের শীর্ষ নেতারা অংশ নিয়ে জানান, গণ আকাঙ্ক্ষার প্রতিফলন পাশ কাটিয়ে গেলে সরকারকে ছাড় দেওয়া হবে না। জামায়াত আমির অভিযোগ করেন, মেধার বদলে দলীয় বিবেচনায় প্রশাসনে নিয়োগ দিচ্ছে সরকার এবং পুরনো ফ্যাসিস্টের মতো আচরণ করছে। 70% মানুষের গণভোটের রায়কে অপমান করা হচ্ছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, 71-এর যুদ্ধের মূল কারণ ছিল বৈষম্য ও ভোটের অধিকার না দেয়া। জনগণের অভিপ্রায়কে অগ্রাহ্য করলে জনগণও সরকারকে প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দেন জোট নেতারা। জনগণও তাই করত, আর 24 সালে এসে আমি ডামি করলেন। এই নির্বাচনগুলোকে জাতি ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আবার সেই একই আয়োজন আমরা দেখতে পাচ্ছি। মনে রাখবেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তারের পর শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার সংক্রান্ত মামলার ভিত্তিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে গত 27 জুলাই দুবাইয়ের একটি আদালত তার জামিন মঞ্জুর করেন এবং 30 জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন। আদালতের দেয়া শর্ত অনুযায়ী তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া তিনি ইউএই ত্যাগ করতে পারবেন না। শুনানিতে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি আদালতে উপস্থাপন করা হয়। 2021 সালে মার্কিন নিষেধাজ্ঞার শিকার হন বেনজির আহমেদ এবং 2024 সালে দুদকের তদন্ত শুরু হলে তিনি দেশ ত্যাগ করেন। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে বহুল আলোচিত হত্যা অস্ত্র আইনের 2টি পৃথক মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ 5 জনকে 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রতিটি মামলায় 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, গত 13 জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে মূল অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরবর্তীতে সহযোগী মিঠু ওরফে ধামা ইলিয়াসকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে গত 29 জুলাই যশোর থেকে ডেভিড ইমন ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের বিভিন্ন থানায় ইমন সহ তার সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ 13টি মামলা রয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ঘাটন করবে। আজকে ফটিকছড়ির 2টি মামলা, একটি অস্ত্র এবং একটি হত্যা মামলা, এবং হাটাজারির একটি মামলায় যে বড় দিঘির পাড়ে যে ঘটনা, চাঁদাবাজির ঘটনা, ওই মামলার ঘটনায় তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। ফটিকছড়ির যে 2টি মামলা, এর মধ্যে অস্ত্র মামলায় ডেভিড ইমন সহ তার সহযোগী যারা আছেন 4 জন, তাদেরকে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। আর যে হত্যা মামলাটা ফটিকছড়ির, সেই হত্যা মামলাটিতে বিজ্ঞ আদালত ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমার বাংলাদেশ পার্টির উদ্যোগে 36 জুলাইয়ের অবদান, বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা শীর্ষক একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে শফিকুল কবির মিলনায়তনে সংলাপের আয়োজন করা হয়। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, অন্তর্বর্তী সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আইনজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি ও
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংলাপে ৩৬ জুলাইয়ের আন্দোলনের অবদান নিয়ে বিদ্যমান বিতর্ক, অর্জন ও বিভিন্ন ব্যর্থতার দায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ১,১৫,০০,০০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। রোববার কুমিল্লা ও ফেনী সীমান্ত সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়। বিজিবি জানায়, কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার শিবের বাজার বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে চুয়ারা বাজার এলাকায় অভিযান চালায়। একই সময়ে ফেনী সদর উপজেলার উত্তর বেতিয়ারা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি এবং বিভিন্ন ধরনের মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১,১৫,০০,০০০ টাকা। সীমান্তে চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি। দেশে বছরে গমের চাহিদা ৮০ থেকে ৮৫ লাখ মেট্রিক টন, উৎপাদন হয় ১০ থেকে ১২ লাখ টন। ঘাটতি পূরণে নির্ভর করতে হয় আমদানিতে। গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকেছে সরকার। টন প্রতি আমদানিতে খরচ পড়বে $৩২২। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, বেশি দামে গম আমদানিতে প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। তাই আগামী দিনগুলোতে আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনের দিকে মনোনিবেশ করা প্রয়োজন। বিস্তারিত মিঠুন সরকারের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আবু ইস্তেহাক। সম্প্রতি 2,70,000 টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 টন এবং বাকিটা আনা হবে সিঙ্গাপুর থেকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় প্রতি টন গম সিঙ্গাপুরের চেয়ে $24 বেশি দামে আমদানি করবে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ অস্থায়ী 10% শুল্ক কৌশলকে অযৌক্তিক বলেছেন। এক্ষেত্রে সরকারের উচিত গম আমদানিতে নতুন করে দেশটির সঙ্গে দর কষাকষি করা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত অলরেডি যেহেতু তাদের শুল্ক নীতিকে একটা অযৌক্তিক হিসেবে ঘোষণা করেছে, সেক্ষেত্রে আমরা যেহেতু গম ক্রয় করছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে এখন যেহেতু অলরেডি আদালত থেকে ঘোষণা করেছে যে একটি অযৌক্তিক শুল্ক নীতিটা, সেক্ষেত্রে আমাদের দামের বিষয়টা এখন দর কষাকষি করে যতটা কম করা উচিত বলে আমার মনে হয়। আমি সরকার এক্ষেত্রে বার্গেনিংয়ের সুযোগ আছে। যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানি নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষি বিশেষজ্ঞরাও। তাদের মতে, গম চাষে চাষিদের প্রণোদনা দেওয়া সহ ফসলটির আবাদ বৃদ্ধিতে নানাবিধ উদ্যোগ নেওয়া জরুরি। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ করতে হবে এবং যুক্তরাষ্ট্র থেকে আমরা কেন বেশি দামে গম আনবো, আমরা নিজেরাই গম উৎপাদনে কৃষকদের সক্ষমতা তৈরি করতে হবে। সরকার যদি প্রয়োজনীয় পরামর্শ এবং কৃষি উপকরণ ও প্রণোদনা কৃষক ও মাঠ পর্যায়ে সরবরাহ করতে পারে, সেক্ষেত্রে দেশেই কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে গম উৎপাদন করতে পারবো। সেক্ষেত্রে তখন আমাদের আমদানিমুখী আর হতে হবে না গমের জন্য। গমের ন্যায্য মূল্যের অভাবে কৃষকরা গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। অন্যদিকে গম উৎপাদনে সরকার ইতিবাচক বলে মন্তব্য করেন সিলেটের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক। সরকার সারা দেশে গম উৎপাদন বৃদ্ধির জন্য যে প্রচেষ্টা গ্রহণ করেছে, সিলেট অঞ্চলের ব্যতিক্রম নয়। সিলেট অঞ্চল গম চাষের জন্য প্রতিকূল বা যথার্থ অনুকূল আবহাওয়া না থাকার পরেও বর্তমানে আধুনিক যে সমস্ত তাপমাত্রা সহনশীল জাত এবং কৃষকের আগ্রহের কারণে সিলেট অঞ্চলে গম চাষাবাদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে উৎপাদন হচ্ছে মাত্র 10 থেকে 12 লক্ষ মেট্রিক টন। এটির প্রধান একটি কারণ হলো যে আসলে আমাদের কৃষকরা গমের সিজনে ন্যায্য মূল্য পায় না। তারপরে আরেকটি সমস্যা হলো যে আমাদের ভুট্টা একটি লাভজনক ফসল, যেটি আসলে গমের জায়গা দখল করতেছে। এছাড়া যেটা আছে, গম আমাদের কর্তনের সময় একটু বৈরী আবহাওয়ার মুখে পড়ে। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অনুযায়ী বাংলাদেশ 5 বছর ধরে প্রতি বছর সর্বোচ্চ 7 লাখ টন মার্কিন গম আমদানি করতে পারবে। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা। মরক্কো থেকে রেকর্ড সংখ্যক অনিয়মিত অভিবাসী প্রবেশের পর স্প্যানিশ ছিটমহল সেউতা ও মেলিলা সীমান্তে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে মরক্কোর সেউতা উপকূলে 500 মিটার দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসানোর সিদ্ধান্ত নিয়েছে স্পেন।
সাম্প্রতিক এ ঢলে সেউতায় প্রবেশের চেষ্টাকালে অন্তত 57 থেকে 67 জনের মৃত্যু হয়েছে। যদিও ঢলে আসা 50 থেকে 60 হাজার অভিবাসীর মধ্যে প্রায় 48,300 জনকে ইতোমধ্যে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে। এদিকে সমুদ্রভিত্তিক প্রতিবন্ধক ও দমন নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। অন্যদিকে মেলিলা সীমান্তে সংঘর্ষের পর সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরিস্থিতির তীব্রতায় বৈঠকের ডাক দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। স্পেনকে ঘিরে অন্যান্য দেশের সঙ্গে তৈরি হওয়া উত্তেজনার পর আগামী মঙ্গলবারে বৈঠক অনুষ্ঠিত হবে। উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের এই দুটি ছিটমহল ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট হওয়ায় অভিবাসন সংকট গভীর রূপ নিয়েছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের 13 দিন পর আবারও মাঠে ফিরেছেন ইন্টার মায়ামির 39 বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি। কলম্বাস ক্রুর বিপক্ষে 2-2 গোলে ড্র হওয়া ম্যাচে 53তম মিনিটে বদলি হিসেবে নামেন তিনি। মাঠে নেমে সুয়ারেজের পাসে করা তার একটি শট পোস্টের কাছে দিয়ে বাইরে চলে যায়। ম্যাচে সুয়ারেজের গোল ও অ্যাসিস্টে মায়ামি এগিয়ে গেলেও কাসেমিরোর আত্মঘাতী গোল এবং 84তম মিনিটে ব্রাইস মেন্দেজের গোলে জয় বঞ্চিত হয় দলটি। বিশ্বকাপ বিরতি শেষে এই ম্যাচে মেসির সতীর্থ রদ্রিগো দে পলো মায়ামির হয়ে খেলেছেন। MLS-এর ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থাকা মায়ামি এখন তাদের পরবর্তী লিগস কাপের ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছে। চ্যানেলের সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঢাকার চারপাশে নৌপথ সচল ও নদী রক্ষায় উচ্চ পর্যায়ের বৈঠক, নদী দূষণ রোধ ও নাব্যতা ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ। পুলিশ স্থাপনা ও গাড়িতে হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ও প্রযুক্তি নির্ভর পুলিশ গড়ার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশ ফ্যাসিবাদ শাসন থেকে মুক্ত হয়েছে বললেন মির্জা ফখরুল। বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অভিযোগ জামায়াত আমিরের। গমের বাড়তি আমদানি নির্ভরতা, বেশি দামে কেনার সিদ্ধান্তে উদ্বেগ, দর কষাকষি ও উৎপাদন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবং সেউতা অভিবাসন সংকট নিয়ে ইইউর জরুরি বৈঠক মঙ্গলবার, সীমান্ত নিরাপত্তা জোরদারে 500 মিটার ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন। এ ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।